ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন? বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে, ক্রিকেট ইস্যুতে সরকার উপদেষ্টা যখন গোলামীর পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন, দেশের গণমাধ্যমে যখন পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার খবরের সয়লাব, ঠিক তখন ভারতীয় সেনাপ্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোনো উদ্বেগ না থাকার সুর। উল্টো জানালেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা, দুই দেশের বাহিনীর সাথে বাহিনীর সম্পর্কের কথা। নিশ্চিত করেছেন বাংলাদেশের 3 বাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে সেটি কোনোটি ভারতের বিরুদ্ধে নয়। আবার ভারতের জেনারেল ইঙ্গিতও দিয়েছেন বাংলাদেশের ক্ষণস্থায়ী অন্তর্বর্তী সরকার নিয়ে খুব বেশি বিচলিত নয় ভারত। প্রশ্ন হলো, ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন নিরুদ্বেগের কথা প্রকাশ পেলেও আসলে কি ভারতের কোনো উদ্বেগ নেই? পরপর 2 দিনে গণমাধ্যমের 2টি খবর বরং ভিন্ন বার্তাই দিচ্ছে। প্রথম খবরটি হলো, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও চীনের উপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। দ্বিতীয় খবরটি হলো, চিকেন নেকে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ লাগোয়া 5 পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত। আবার ভারতীয় সেনাপ্রধান এমন সময় বার্তা দিলেন যখন দিল্লিতে মার্কিন নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর একেবারে প্রথা ভেঙে বক্তব্য দিয়ে ঘোষণা করলেন আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ। নতুন একটি জোটে ভারতকে টানতে চায় যুক্তরাষ্ট্র। একই সময় চীন বিরোধী মন্ত্র নিয়ে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত যোগ দিয়েছেন। সূত্রগুলো বলছে, একই সময় সার্জিও গোরের দিল্লিতে এবং ব্রেন্টের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর খুব শীঘ্রই বাংলাদেশকে ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়ে উঠবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কূটনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে, অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশকে ঘিরে ভারতের মধ্যে যে উদ্বেগ সেটির ভিন্ন রূপ দেখা যেতে পারে যদি ভারত ও আমেরিকার মধ্যে যে দূরত্ব তা কমে আসে। একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেও শুল্ক ইস্যুতে সে বন্ধুত্বে দৃশ্যমান ফাটল দেখা গেছে। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের চলছে কূটনৈতিক টানাপোড়েন। ভারতের উপর এরই মধ্যে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই শুল্ক আরো বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। দফায় দফায় আলোচনার পরেও দুদেশের বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত রূপ পায়নি। এমন পরিস্থিতিতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ট্রাম্পের বন্ধু ও বিশেষ দূত সার্জিও গোর। যোগ দিয়ে ভেঙেছেন প্রথা। সাধারণ কূটনৈতিক প্রথা হলো, রাষ্ট্রপতির কাছে নথিপত্র জমা পড়ার পরেই জনসম্মুখে কোনো বক্তব্য দেন কোনো দেশের রাষ্ট্রদূত। কিন্তু শুক্রবার দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগেই বক্তব্য দিলেন গোর। গোর বলেছেন, আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ। ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটা আর কোনো দেশের ক্ষেত্রেই নয়। সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় তারা। জানালেন, আন্তর্জাতিক ওই জোটে পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা। প্রশ্ন হলো, যে ট্রাম্প প্রশাসন এতদিন ভারতকে দূরে রেখেছে সেখানে হঠাৎ করেই ট্রাম্পের দূত কেন বলছেন ভারতই আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ? বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো প্যাসিফিকে চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কোনো বিকল্প নেই। এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের সামরিক সখ্যতা বেড়েই চলেছে, যেটি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। একদিন আগেই বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছে, সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষার সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি আমদানি ও স্থাপনার জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। এই খবর যেদিন প্রকাশিত হয়েছে সেদিনই বাংলাদেশে পা রেখেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় কাজ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর গত 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটে ব্রেন্ট ক্রিস্টেনসেনের শুনানি অনুষ্ঠিত হয়।
সেই শুনানিতে কিভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা হবে তা তুলে ধরেছিলেন। দর্শক, গত 23শে জুলাই 110তম কংগ্রেসের প্রথম অধিবেশনে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 নামের একটি আইন আনে ট্রাম্প সরকার, যার একমাত্র লক্ষ্য চীনের অস্ত্র বিক্রি মোকাবেলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে চীনের অস্ত্র কেনার নিরুৎসাহিত করা। কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই নীতিতে খুব বেশি সফল হতে পারছে না যুক্তরাষ্ট্র। এর বড় কারণ ভারতের সাথে দূরত্ব, আর তাতে মার্কিন উদ্বেগ বাড়ছে। দর্শক, মার্কিন উদ্বেগ না কমলেও চীন ও পাকিস্তান কেন্দ্রিক বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারতের মধ্যে কোনো উদ্বেগ নেই, এমনটাই শোনা গেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে। 13 জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, জেনারেল উপেন্দ্র ইঙ্গিত দিয়েছেন, ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয়, তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি কেবল আগামী 4-5 মাসের জন্য। ভারতীয় সেনাপ্রধান বলেন, বিবেচনা করতে হবে এখনই কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। দর্শক, এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎই করেননি। এবার ভারতের সেনাপ্রধান ইঙ্গিত দিলেন, ক্ষণস্থায়ী সরকারের কর্মকাণ্ড নিয়ে খুব বেশি ভাবেন না তারা, বরং বাংলাদেশের 3 বাহিনীর সাথে ভারতের 3 বাহিনীর যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেটিও খোলাসা করলেন। তিনি বলেছেন, এই মুহূর্তে 3 বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি আরো বলেন, একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও তারা যোগাযোগ বজায় রাখছেন। ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিনিধি দলটি বাংলাদেশে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। তিনি আশ্বস্ত করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের 3 বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। দর্শক, বাংলাদেশের যে তৎপরতা সেটিকে ভারতীয় সেনাপ্রধান দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা উন্নয়নের চেষ্টা হিসেবে। তিনি বলেছেন, সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করেছে, অন্যান্য দেশও করছে। আর ভারতের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দর্শক, বাংলাদেশে 1.5 বছর আগে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বিরোধিতার চরম উত্থান হলেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকার কথা এর আগেও বহুবার জানান জেনারেল উপেন্দ্র। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার ঝুট ঝামেলা দীর্ঘস্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন। দর্শক, ভারতীয় সেনাপ্রধান যদিও বলেছেন বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারত বিচলিত নয়, কিন্তু গণমাধ্যমের খবর হলো বাংলাদেশের জল ও স্থল সীমান্ত ঘিরে ভারতের নজিরবিহীন তৎপরতা বাড়ছে। 13 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, মূলত শিলিগুড়ির চিকেনিকে নিরাপত্তা আরো বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, গত 1 বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। আবার বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে।
যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমান ঘাঁটিটি প্রধানত ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে, অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয়। তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এরই মধ্যে ভারত এই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া টুডের খবর বলা হয়েছে বঙ্গোপসাগর উত্তর অংশে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার মুখে কৌশলগত অবস্থান মজবুত করার উদ্যোগ নিয়েছে ভারত। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী। নতুন স্থাপনাটি একটি নৌ ডিটাচমেন্ট বা মূল বাহিনী থেকে আলাদা ফোর্স হিসেবে কাজ করবে, যার লক্ষ্য হবে ছোট আকৃতির আধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা। হলদিয়া বন্দর থেকে সরাসরি বঙ্গোপসাগরে ঢোকা যায়। হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে দ্রুত এই ঘাঁটি কার্যকর করা সম্ভব। বর্তমানে সেখানে একটি বিশেষ জেটি ও প্রশাসনিক ভবন তৈরির কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ ঠেকানো এবং ভারতের জল সীমানায় চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির গতিবিধি পর্যবেক্ষণ করতে এই ঘাঁটি অত্যন্ত সহায়ক হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে চীনের সাথে সম্পর্কের কারণে আমেরিকার মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি পাকিস্তানের সাথে বেশি তহরম মহরম থাকার কারণে বাংলাদেশ নিয়ে ভারতেরও উদ্বেগ আছে। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আগ্রহের খবর এসেছে সংবাদ মাধ্যমে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছেন। এর আওতায় ঢাকার কাছে J-17 থান্ডার জেট ফাইটার বিক্রির প্রস্তাব রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। যদিও অন্তর্বর্তী সরকার গত 17 মাসে হরে দরে সবাইকে বলে যাচ্ছে বিমান কেনার কথা। প্রথমে চীন থেকে যুদ্ধ বিমান কিনতে চেয়েছে, তারপর ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য MOU স্বাক্ষর করেছে, এরপর সবশেষ পাকিস্তান থেকে কেনার কথা সামনে এসেছে। অথচ এই যে যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ, সেটি ছিল বিগত সরকারের, মানে আওয়ামী লীগ সরকারের। আওয়ামী লীগ এজন্য ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছিল। এই গোলের অধীনে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে 5 বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছিল। এমনকি তখন সশস্ত্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছিল চীন থেকে। আওয়ামী লীগ সরকার আমলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম পরিচিতি ঘটে বাংলাদেশে। প্রশ্ন হলো, তখন চীন থেকে অস্ত্র কেনা নিয়ে আমেরিকার উদ্বেগ ছিল না, এখন কেন দেশটির উদ্বেগ বাড়ছে? আর একই সময় বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারতের তৎপরতাও নজিরবিহীনভাবে বাড়ছে। আবার সার্জিও গোর নতুন করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ভারতে তার ইনিংস সূচনা করেছেন। বাংলাদেশের ব্রেন্ট ক্রিস্টেনসেনও তার চীন বিরোধী বার্তা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। প্রশ্ন হলো, কূটনীতিকদের পুরনো যে সমীকরণ, এই অঞ্চলে ভারত ও আমেরিকার স্বার্থ অভিন্ন হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি আর রাজনীতির সমীকরণ যে পাল্টে যেতে পারে, তার শুরু কি শিগগিরই হবে? যদি তাই হয়, তাহলে তার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও পড়বে। ভারতীয় সেনা প্রধানের বাংলাদেশ নিয়ে বিশেষ মন্তব্য, বিশেষ একটা ইঙ্গিত বহি মন্তব্য যে আমরা যখন সাধারণ জনগণ এর কিছু কিছু জনগণ ভারত বিরোধিতায় মগ্ন, ভারতকে নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন উস্কানি, ভারত কি করবে না করবে এবং ভারতের বিভিন্ন প্রস্তুতি, এটা নিয়ে আমরা যখন উত্তেজিত, একটা দেশকে কোনো কিছু করতে হলে বা সেই দেশের 3 বাহিনী তাদের অনুমতি বা তাদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবে সম্ভব নয়। সেই 3 বাহিনীর সাথে ভারতের যে সম্পর্ক, সেটা ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সেটা তো বলে ফেলেছে। আর এটা থেকে প্রমাণিত হলো আমাদের আস্ফালন বা সরকার থেকে শুরু করে বাকি যারা আস্ফালন করেছে বা আস্ফালন দেখাচ্ছে, সেগুলো সব
ফাঁকা ঢোলের আওয়াজ, তাছাড়া আর কিছুই নয়। ভারতের সেনাপ্রধান বলছেন, ভারত আর বাংলাদেশের সেনাদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিভিন্ন চ্যানেল চালু হয়েছে, এমনকি একাধিক চ্যানেলে যোগাযোগ চলছে। তারপর বলছে যে আমরা একটি প্রতিনিধি টিম পাঠিয়েছিলাম ভারতের ওই পরিবেশ, বাংলাদেশের ওই পরিবেশ পরিস্থিতিতে। তারা বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেছে। এই 3 বাহিনীর পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কোনোটি ভারতের বিপক্ষে নয়। আর ভারত বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া, ভারত আবার বাংলাদেশের যে পরিবেশ বা ঘটনাগুলো ঘটছে তার উপর কড়া নজর রাখছে। বাংলাদেশের পক্ষ থেকে হয়তো আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান, সে তাদের আস্ফলন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া, আশ্রয়ের কথা বলা, বা পাকিস্তান থেকে JF-17 থান্ডার কিনে ভারতকে করবে তা করবে বলা, তারপরে উলফার পরেশ বড়ুয়াকে বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিষয়ে যে উত্তেজনা সৃষ্টি করেছে সেগুলো নিয়ে কথা বলা। আপনারা জানেন এগুলো বিশেষ ইঙ্গিত বহন করে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে এখানে আমাদের দেখতে হবে যে 4-5 মাসের জন্য সরকার গঠন হচ্ছে না, 4-5 বছরের জন্য সরকার গঠন হচ্ছে। এটাও একটা বিশেষ ইঙ্গিত বহন করে যে ভারত যে ধরনের সরকারকে বাংলাদেশে চায়, তারা যদি সেই ধরনের সরকার বসে তাহলে তো কোনো আপত্তি নাই বা কোনো সমস্যা নেই, কিন্তু সেই ধরনের সরকার না বসে যদি অন্য কোনো সরকার বসে তাহলে দেখা যায় আবার একটা অন্তর্বর্তী মানে নির্বাচন হতে পারে বা আয়োজনের ব্যবস্থা হতে পারে, এমনও বলতে পারে। এবং বাংলাদেশে শুধু যে ভারত শুধু মৌলবাদের কথা বলছে তা কিন্তু নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মহল, বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোও কিন্তু এই মৌলবাদের কথা বলছে। সুতরাং ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর মানে যে ইঙ্গিত, সেই ইঙ্গিত বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থবহ ইঙ্গিত। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।